একসময় আওয়ামী লীগের রাজনীতিতে এমন কিছু মুখ ছিলেন যাদের ছাড়া দলের সংবাদ সম্মেলন কিংবা রাজনৈতিক কর্মসূচি কল্পনাই করা যেত না। আওয়ামী লীগের সিঁড়ি বেয়ে তারা সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন, মন্ত্রী হয়েছেন, তার পাশাপাশি দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্য হয়েছেন। কিন্তু দলের জন্য তাদের প্রকৃত অবদান কতটুকু, আর কেন ক্ষমতা হারানোর পর তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রায় খুঁজে পাওয়া যাচ্ছে না? ৯০-এর দশকে সেনাবাহিনী থেকে অবসরের পর অল্প কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হয়ে ওঠেন ফারুক খান। অভিযোগ আছে ১৯৯৬ সালে কোটি টাকার বিনিময়ে গোপালগঞ্জ ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন কিনেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পর্যায়ক্রমে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য হিসেবে টানা ২ বার দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনী থেকে আসা আওয়ামী লীগ নেতাদের মধ্যে তিনি প্রথম দলটির সর্বোচ্চ ফোরামের সদস্য হয়েছেন। গোপালগঞ্জ ১ আসন থেকে টানা ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফারুক খান। আওয়ামী লীগ সরকারে প্রথমে বাণিজ্য এবং এরপর বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এই পুরো সময়ে গোপালগঞ্জ ১ আসনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তারই হাতে। সেই সুযোগে ক্ষমতার অপব্যবহার করে ভিন্ন মতের মানুষের উপর পুলিশ সহ বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দিয়ে নির্যাতন চালিয়েছেন। তবে এলাকাবাসীর সবচেয়ে বড় অভিযোগ, মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন সাবেক এই মন্ত্রী। তার পরিবারের একাধিক সদস্য তালিকাভুক্ত রাজাকার। ২০১৮ সালে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দলে থাকা ২৩ যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সেই ২৩ জনের মধ্যে নাম ছিল ফারুক খানের। তবে আওয়ামী লীগের সিঁড়ি বেয়ে নিজে উপরে উঠলেও দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা কিংবা নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রে তার দৃশ্যমান কোনো ভূমিকা খুঁজে পাওয়া যায় না। দলীয় পদ যত বেড়েছে তত বড় হয়নি রাজনৈতিক প্রভাব। সমালোচকদের মতে তার শক্তি ছিল মূলত ক্ষমতার কাঠামোর ভেতরে, সংগঠনের ভেতরে নয়। বর্তমানে কারাগারে এই নেতা। একই চিত্র দেখা যায় মাহবুবুল আলম হানিফের ক্ষেত্রেও। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তার উত্থান শুরু হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ধাপে ধাপে তিনি হয়ে ওঠেন আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র। টেলিভিশনের পর্দা, সংবাদ সম্মেলন কিংবা রাজনৈতিক বিতর্ক সবখানেই ছিল তার সরব উপস্থিতি। কিন্তু দলীয় ইতিহাসে বড় কোনো আন্দোলন, সাংগঠনিক পুনর্গঠন কিংবা রাজনৈতিক সংকট মোকাবেলায় তার নেতৃত্বের উল্লেখযোগ্য নজির খুব একটা দেখা যায় না। বরং সরকারের অবস্থান ব্যাখ্যা করা এবং যে কোনো ঘটনায় বিএনপি জামায়াতের সমালোচনা করাই ছিল তার প্রধান কাজ। যদিও আওয়ামী লীগের পতনের পর সামাজিক মাধ্যমেও সেই উচ্চকণ্ঠের নেতাকে আর দেখা যায় না। তালিকায় আরেকটি আলোচিত নাম শেখ ফজলুল করিম সেলিম। বঙ্গবন্ধুর ভাগ্নে এবং শেখ পরিবারের সদস্য হওয়ার কারণে আওয়ামী লীগের রাজনীতিতে শুরু থেকেই বিশেষ পরিচিতি ছিল তার। গোপালগঞ্জের রাজনৈতিক বলয়ে দীর্ঘদিন প্রভাব ধরে রেখেছেন তিনি। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। কিন্তু আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শেখ ফজলুল করিম সেলিমকে খুব কমই দেখা গেছে দলের বড় কোনো রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিতে। দলের সাংগঠনিক সংকট মোকাবেলা, নতুন নেতৃত্ব তৈরি কিংবা জাতীয় পর্যায়ে রাজনৈতিক কৌশল নির্ধারণের ক্ষেত্রেও কোনো ভূমিকা সামনে আসেনি। সমালোচকদের মতে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে দীর্ঘ সময় অবস্থান করলেও তার রাজনৈতিক প্রভাব মূলত ব্যক্তি পরিচয় ও পারিবারিক অবস্থানের উপর দাঁড়িয়েছিল। দলীয় কর্মীদের একটি অংশ মনে করেন প্রেসিডিয়ামের মতো সর্বোচ্চ ফোরামে থেকেও তিনি সংগঠনকে নতুন কিছুই দিতে পারেননি।